আজকের এই বিশেষ বিশ্লেষণে স্বাগতম। চলুন সরাসরি মূল আলোচনায় ঢুকে পড়া যাক। আজ আমাদের আলোচনার কেন্দ্রে হয়েছে সূরা আল মাউনকে গভীরভাবে বোঝার জন্য একটি অত্যন্ত সুগঠিত এবং চমৎকার রূপরেখা। যে কোনো ঐতিহাসিক বা ধর্মতাত্ত্বিক বিষয়ে বুঝতে হলে একটা সঠিক কাঠামো থাকা কতটা জরুরি তা তো আমরা সবাই জানি, তাই না? আজ ঠিক সেই কাঠামোটি নিয়ে কথা বলবো আমরা। এই অধ্যয়নের পদ্ধতিটি আসলে একটা চমৎকার রোড ম্যাপের মতো। একে মোট 5টি সুনির্দিষ্ট ধাপে ভাগ করা হয়েছে। 1. নামকরণ। 2. শানে নুজুল বা অবতীর্ণের প্রেক্ষাপট। 3. শব্দে শব্দে অর্থ। 4. বিস্তারিত ব্যাখ্যা এবং সবশেষে 5. ফজিলত। চলুন সামনে এগোনো যাক। তো 1 নম্বর ধাপ, নামকরণ, পাঠ্যগত পদ্ধতির একেবারে প্রথম স্তম্ভ। এখন প্রশ্ন আসতে পারে, সূরার মূল নাম চিহ্নিত করাটা কেন এত জরুরি? আচ্ছা ভেবে দেখুন তো, যে কোনো কিছুর নামে কিন্তু তার ভেতরের মূল বার্তার একটা বড় ইঙ্গিত দেয়। নামকরণের মাধ্যমেই আসলে পুরো থিম বা মূল সুরটা তৈরি হয়। ঐতিহাসিক বা ভাষাগত বিশ্লেষণে যাওয়ার অনেক আগেই এই নামটা একটা প্রত্যাশা তৈরি করে দেয়। বলা যায় এটা আমাদের মানসিক প্রস্তুতির একটা নগর। এরপরে আসছে 2 নম্বর ধাপ, শানে নুজুল বা অবতীর্ণের প্রেক্ষাপট। শানে নুজুল বলতে আসলে কি বোঝায়? খুব সহজভাবে বললে, কোনো নির্দিষ্ট আয়াত বা সূরা যখন অবতীর্ণ হয়েছিল তখনকার পারিপার্শ্বিক ঐতিহাসিক পরিস্থিতি বা ঘটনা। পাঠ্যের ঐতিহাসিক ভিত্তি স্থাপন করতে এই ধাপটি একেবারেই অপরিহার্য। শুধু শব্দগুলো পড়াই কিন্তু যথেষ্ট নয়, বরং সেই শব্দগুলো ঠিক কোন সুনির্দিষ্ট পরিস্থিতিতে অবতীর্ণ হয়েছিল সেটা জানাই হল প্রকৃত জ্ঞান। ঐতিহাসিক প্রেক্ষাপট কিন্তু স্রেফ কিছু পুরনো বা বোরিং তথ্য নয়, এটা আসলে এক ধরনের শক্তিশালী রক্ষাকবচ। এই পটভূমিটা জানার মাধ্যমে আমরা সরাসরি সেই উদ্ঘাটনের যুগে পৌঁছে যেতে পারি। আর সবচেয়ে বড় কথা হলো, এটা যে কোনো ধরনের ভুল ব্যাখ্যাকে আটকে দেয় এবং পুরো পাঠ্যটিকে নিরেট বাস্তবতার সাথে যুক্ত করে। এভাবে মূল বার্তার আসল গাম্ভীর্যটা অনুধাবন করা সম্ভব হয়। ইতিহাস জানার পর এবার আসা যাক 3 নম্বর ধাপে, শব্দের শব্দে বাংলা অর্থ। কাঠামোর এই স্তরটা ভীষণ সূক্ষ্ম। এই পদ্ধতিটা কিভাবে কাজ করে তা দেখলে অবাক হতে হয়। প্রথমে অনুবিশ্লেষণ মানে বিচ্ছিন্ন শব্দগুলোর ব্যবচ্ছেদ করা হয়, আর তারপর সেখান থেকে বৃহৎ বিশ্লেষণ বা সম্পূর্ণ বাক্যের গঠনের দিকে অগ্রসর হতে হয়। একদম ছোট ছোট বিচ্ছিন্ন পরিভাষা থেকে শুরু করে বৃহত্তর আর গভীর অর্থ নির্মাণের এই যে রূপান্তর, এটা সত্যিই অসাধারণ। এই নিখুঁত শব্দে শব্দে পদ্ধতিতে মূল আরবি শব্দগুলোকে সরাসরি আক্ষরিক বাংলায় ম্যাপ করা হয়, আর তারপর সেই সম্মিলিত শব্দগুলো দিয়ে তৈরি হয় সম্পূর্ণ আয়াতের অনুবাদ। এর ফলে এমন একটা অনস্বীকার্য বোধগম্যতা তৈরি হয় যা একেবারে স্ফটিকের মতো পরিষ্কার। এটা নিশ্চিত করে যে অনুবাদের সময় কোনো সূক্ষ্ম বা গভীর অর্থ যেন হারিয়ে না যায়। আক্ষরিক অনুবাদের পর আমাদের রোডম্যাপের 4 নম্বর ধাপ হল বিস্তারিত ব্যাখ্যা। মূল উৎসটি আমাদের শেখায় যে কেবল শব্দের অর্থ জানাই কিন্তু শেষ কথা নয়। বিশ্লেষণটি এখানে দারুণ যৌক্তিকভাবে স্তরে স্তরে সাজানো। প্রথম ধাপে থাকছে আক্ষরিক অনুবাদ, দ্বিতীয় ধাপে তার সাথে ঐতিহাসিক প্রেক্ষাপটের প্রয়োগ, আর তৃতীয় ধাপে গিয়ে উন্মোচিত হচ্ছে বিস্তৃত ধর্মতাত্ত্বিক অর্থ। এই চমৎকার ধারাবাহিকতা নিশ্চিত করে যে একটা সাধারণ শব্দের অনুবাদ থেকে ধাপে ধাপে একটা বিস্তৃত ব্যাখ্যার দিকে যাওয়ার পথটা যেন পুরোপুরি পরিষ্কার থাকে। আর বিশ্লেষণের একেবারে শেষ পর্যায়ে আমরা এসে পৌঁছেছি 5 নম্বর ধাপে, ফজিলত। ফজিলত বা আধ্যাত্মিক সুবিধা নিয়ে অধ্যয়নের মূল বিষয়গুলো হল পাঠ্যে উল্লেখিত আধ্যাত্মিক সুবিধা, দৈনন্দিন জীবনে এর সরাসরি প্রভাব এবং উপলব্ধির মাধ্যমে প্রাপ্ত মূল নৈতিক শিক্ষা। এই গুণাবলীগুলো অন্বেষণ করলে এমন সব গভীর শিক্ষা উন্মোচিত হয় যা মানবচরিত্র আর নৈতিক আচরণের প্রত্যক্ষ নির্দেশিকা হিসেবে কাজ করে। পাঠ্যগত জ্ঞান কিভাবে আমাদের দৈনন্দিন জীবনে সরাসরি প্রভাব ফেলে সেটাই এখানে স্পষ্ট হয়। এই উৎসটিকে এতটা কার্যকরী করে তুলেছে মূলত এর সামগ্রিক দৃষ্টিভঙ্গি। ভেবে দেখুন, এটি একেবারে সম্পূর্ণ একটা 360 ডিগ্রি কাঠামো প্রদান করছে। সূরার একেবারে প্রাথমিক নামকরণ থেকে শুরু করে এর দীর্ঘস্থায়ী আধ্যাত্মিক প্রভাব পর্যন্ত পুরো যাত্রাটাই এখানে নিখুঁতভাবে অন্তর্ভুক্ত। এটি কেবলই যে একটা সাধারণ পাঠ্য তা নয়, বরং এটি জীবন পরিচালনার একটা পূর্ণাঙ্গ গাইড। আজকের এই আলোচনা শেষ করার আগে চলুন একটা গভীর বিষয় নিয়ে একটু ভাবা যাক। আধ্যাত্মিক গুণাবলীর এই যে সুশৃঙ্খল পদ্ধতি, এটা কিভাবে আধুনিক দৈনন্দিন জীবনে সরাসরি এবং অর্থবহভাবে অনুরণিত হতে পারে। কিভাবে এই শিক্ষাগুলো সমসাময়িক সমাজে আমাদের সাধারণ দয়ার কাজগুলোকে আরও মহৎ উদ্দেশ্যে রূপান্তরিত করতে পারে, এই প্রশ্নটা রইল ভাবনার খোরাক হিসেবে। আজকের এই কাঠামোগত আলোচনা এখানেই শেষ হচ্ছে।
আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আবারও কথা হবে।